আমি কি আলোচনা করব? আমরা তো জানি না যে সরকার কোথায় আছে। আমি একটা বিষয় যে আলোচনা করব, সরকারের সরকারের এই করিডোরের উপরে সরকারের অবস্থানই তো বুঝতে পারলাম না এখনো পর্যন্ত। তারা আসলে কি চাই সেটাই বুঝতে পারলাম না। এটা কিন্তু ধারা এখনো অব্যাহত আছে। অনেকে যদি মনে করেন যে এটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয় নাই। কিন্তু এই 2-3 দিন আগে কিন্তু কাতারে একটা সম্মেলন হয়েছে, একটা আলোচনা হয়েছে, এবং স্টেক হোল্ডারদের অনেকে সেখানে উপস্থিত ছিল। সুতরাং প্রথমে উপদেষ্টার বক্তব্য, ওনার উপদেষ্টার বক্তব্য তো ক্লিয়ার, উনি কোনো সন্দেহের অবকাশ রাখেন নাই। উপদেষ্টা যেটা বলেছেন, জাতিসংঘ সহ এটা একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এটা হবে এবং এটা একটা এজেন্সির মাধ্যমে হবে, ইত্যাদি সব বলেছে। কিন্তু তখন আমরা একটু যখন অ্যালার্ম হলাম, আমরা জিজ্ঞেস একটু বিষয়টা জানতে একটু অবাক হলাম যে কোনো এত বড় একটা বিষয়, একটা ইন্টেরিয়র সরকার সিদ্ধান্ত নিল, প্রিন্সিপাল কেউ জানলো না, সম্পূর্ণ গোপনে যে বিষয়টা করে একটা ইন প্রিন্সিপাল এগ্রি করেছে বলে জাতির সামনে নিয়ে আসলো। আমরা একটু অবাক হলাম। তখন আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা বলা হয়েছে তাদের অবস্থানটা কোথায়। জাতিসংঘ পরিষ্কারভাবে বলল যে আমরা তো এটা করতেই পারি না, এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয়, জাতিসংঘ এখানে আসার কোনো সুযোগ নেই, পরিষ্কার। হ্যাঁ, তারপরও আসতে পারবে জাতিসংঘ যদি সিকিউরিটি কাউন্সিলে এটা সিদ্ধান্ত হয়। দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি সিদ্ধান্ত ঐক্যমত না হয়, এগ্রিমেন্ট না হয়, কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাস করে, সিকিউরিটি কাউন্সিল, তাহলে কিন্তু জাতিসংঘ আসতে পারে। তাহলে জাতিসংঘের বিষয়টা একটা পরিষ্কার হয়ে গেল। আইদার ওয়ে জাতিসংঘ আসার এখানে কোনো সুযোগ নাই। এই যে বলা হচ্ছে জাতিসংঘ, আইদার ওয়ে দুইটি সার্বভৌম দেশের মধ্যে এগ্রিমেন্ট না হলে, যদি অন্যটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের এটার উপর রেজলিউশন পাস হবে, কোনোটাই হয়, তাহলে জাতিসংঘের এখানে ভূমিকার কোনো সুযোগ নাই। পরবর্তীতে আবার বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। মানে এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি না। আমাদের আজকের দেশের যে সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই, এটা সবাই বলেছেন, এটা আমাকে রিপিট করার দরকার নেই, তাদের এখতিয়ারের মধ্যে নেই। এবং তারপরে যখন তারা এই ব্যাপারে গোপনীয়ভাবে, মানে আপনি দেখবেন কিন্তু সাবজেক্ট কিন্তু ক্লোজ হচ্ছে না, বিষয়টা কিন্তু ক্লোজ হচ্ছে না পরিষ্কারভাবে। যে অনেকে বলেছেন কারেক্টলি যে ভাইস চিফ অ্যাডভাইজার সাহেব বলুন আসলে বিষয়টা, আসলে বিষয়টা কিন্তু একটা ক্লোজার দরকার আছে। এই বিষয়টা একটা ক্লোজার দরকার আছে, এটাকে আমাকে এই বিষয়টা শেষ করতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু নিশ্চয়তা পাচ্ছি না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে। করিডোর আবার বলা হচ্ছে, চ্যানেলের একটা কথা বলা আছে, তা তো খেয়াল করেছেন কিনা আমি জানি। যখন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে, তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা বলা হয়েছে। চ্যানেল আর করিডোরের মধ্যে ডিফারেন্স, ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। হ্যাঁ, না, ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমাকে আপনি যত বোঝানোর চেষ্টা করেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বুঝছি, আমি অন্য প্রেক্ষাপটে বুঝছি। ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান, তাহলে সেটা পরিষ্কার করেন
সেটা তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেছেন একটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, তাদের সাথে কথা বলছে। ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে, কিন্তু তারা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট করেনি। কারণ আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্ট এটা আসতে পারে, তাহলে আপনার যে দুইটা পাশাপ সভরেন কান্ট্রি, সার্বভৌম দেশ, তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। তার সাথে আপনি যুক্ত করেন এই সংকটের মধ্যে একটা ওয়ারিং সিচুয়েশন, কিন্তু এখানে যুদ্ধ চলছে, কিন্তু একটা সিভিল ওয়ার চলছে ওদের মধ্যে। এখানে স্টেক হোল্ডারের মধ্যে চায়না, আপনার আমেরিকার কথা বলা হচ্ছে, ভারতের কথা বলা হচ্ছে, বিগ স্টেট। ওদের চায়নার ওখানে ডিপসি পোর্ট আছে, তাদের সেখানে ডিপসি পোর্ট থেকে পাইপলাইন আছে, গ্যাসের পাইপলাইন এবং অয়েল পাইপলাইন টু দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ চায়না। তো ওদের এনার্জি সিকিউরিটির বিশাল একটা এখানে ইস্যু আছে। ওদের এখানে ইকোনমিক জোন আছে, রাশিয়ানদের ইন্টারেস্ট আছে। ইন্ডিয়ার এগেইন সেভেন সিস্টারের সাথে তাদের ওই পোর্ট থেকে তাদের কানেক্টিভিটি, অর্থাৎ বে অফ বেঙ্গলের সাথে যে কানেক্টিভিটি, চায়নারও কানেক্টিভিটি, ভারতের, তার মাধ্যমে সেভেন সিস্টারের কানেক্টিভিটি, আমেরিকান ইন্টারেস্ট, রাশিয়ান প্রেজেন্স দেয়ার, ওয়ার চলছে। আপনি ওই সিচুয়েশনের মধ্যে এখন করিডোরের প্রশ্নটা আনছে। সেখানে রীতিমতো যুদ্ধ এখনো 20% এখনো ল্যান্ড উল্টার হাতে রয়ে গেছে, নেপিডোর হাতে রয়ে গেছে, যুদ্ধ চলছে। বাংলাদেশ সেই করিডোরের মাধ্যমে যে অ্যাচিভ করার কথাটা বলা হচ্ছে, এটা আপনারা কেউ বলেন। ওরা কিন্তু একটা কথা বলছে, এইটা যদি হয়, করিডোরটা যদি আমরা দিই, তাহলে আরাকান আর্মির মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গাগুলোকে ফেরত পাঠাতে পারি। রিজন কিন্তু একটা বলছে ওরা, কিন্তু মানে আরাকান আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারবে। আপনার খেয়াল করছেন, কিছুদিন আগে বললো ওই নেপিডোর সাথে কথা বলে ব্যাংককে বলল যে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন, আপনারা আগামী ঈদ আপনারা ওখানে করবেন। পরিষ্কার, কিন্তু আগামী ঈদ আপনারা মায়ানমারে করবেন। তারপর আবার ফরেন মিনিস্ট্রি বললো এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত যে হয়নি আমরা তো জানি, আমরা তো সবাই জানি সিদ্ধান্ত হয়নি। তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে। আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন? করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায়নি, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায়নি। কি করিডোর দিয়ে হয়েছিল? কেন করিডোর দিয়ে? কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে? রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্সরা, তাদের নাগরিক অধিকার, তাদের মানব অধিকার, আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে, ওই ডিগনিটি এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এটাই হতে হবে বাংলাদেশের পজিশন। করিডোর দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা, মানে সুবিধাটা কাদের? আরাকান আর্মি। ওকে, আসলে সুবিধাটা কিন্তু এখানে আরাকান আর্মি। তারা 20% জায়গা এখনো দখল করতে পারেনি। তাদের আর্ম সাপ্লাই, নেপিডো তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে। তাদের এখন অনেক কিছু দরকার, আমি এতটুকু আর বেশি কিছু বলবো না। তাদের অনেক কিছু দরকার, দরকারটা হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি কারা? কারা আরাকান আর্মি? রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিটিউড কেটে জানেন আপনারা, অনেকে জানেন না। নেপিডোর চেয়েও খারাপ অ্যাটিটিউড। Arakan army attitude towards Rohingya is worse than Nepido. আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরীণ ইনকারশন করতেছে।
আরাকান আর্মির লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে, আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এটা তো আমার সভরেনিটি ইস্যু। যে লোকগুলো আমার বর্ডার ক্রস করে, আমার ইনকারশন করে আমাদের ভিতরে আসছে, সভরেনিটি অলরেডি তারা ভায়োলেট করতেছে। এবং তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন অটোনমাস আরাকান চায়। বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্টের মধ্যে কোথায় পড়ে? রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে কোথাও কোথাও যুদ্ধ করছে নেপিডের সাথে মিলে। তাহলে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিংয়ে, চাইনিজদের একটা গ্রুপ আছে ওখানে, আমার নামটা এখানে দেখি, এই হ্যাঁ ওহা 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 ইউনাইটেড ওহা, ইউনাইটেড ওহা। তাইলে অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে। আপনার এই বিশ্বাসটা কোথার থেকে জন্মাবে? আপনাকে এই বুদ্ধিটা কারা দিবে? একটা সভরেন দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে, সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? সেই নন স্টেট অ্যাক্টরের সাথে আমার স্বার্থের মিল হবে, এটা আপনাকে কে বললো? এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসছে? আসলে এর কোনোটাই না। এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায়। অনেকে বলেছেন আপনার, আমরা কিন্তু কোনো প্রক্সি ওয়ারে যাব না। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। এটা হচ্ছে আমার সবচেয়ে পাওনা এখন এই মুহূর্তে, একটা স্থিতিশীল বাংলাদেশ। আমরা কোনো কিছু জড়াতে যাব না, আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আমি একটা স্থিতিশীল দেশ চাই, যে দেশটাকে আমরা গড়তে চাই অর্থনৈতিকভাবে, এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমার অবকাঠামো উন্নয়নের জন্য, আমার দেশকে বিশ্বের সামনে একটা নতুনভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা। করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের সুপ্রিম বোর্ড হিসেবে কাজ করব? এটা পরিষ্কার। তাহলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহত হবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতে। তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না। রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গার আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে, ডিগনিটির মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তার অধিকার, তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে, যেখানে বিগত দিনে 2 বার গিয়েছে। ওইভাবে যেতে হবে। আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্টেটে নিয়ে যাবেন, আমাদের অস্তিত্বের ব্যাপার, এখানে আমাদের নিরাপত্তার ব্যাপার, আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার, সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে আপনি কি কি অ্যাচিভ করার চেষ্টা হচ্ছে? আপনারা দেখেন কিন্তু এরকম একটা যুদ্ধ অবস্থায় যেখানে চলছে বর্ডারে, এখানে কিন্তু একটা ইয়ে থাকার কথা, কোয়ারেন্টাইন থাকার কথা, সেটা কিন্তু করা হয়েছে। সেটাও তো না। বাংলাদেশ কি সেটা নিশ্চিত করতে পেরেছে? এখন কি এরিয়া বলে যেটা আপনারা 2 দেশের মধ্যে বাফার জোন,
বাফার জোন, ওরা তো বাংলাদেশের ভিতরে চলে আসছে কয়েকবার। একটা বাফার জোন যেখানে একটা সরকার ক্রিয়েট করার জন্য চেষ্টা করা উচিত এই মুহূর্তে, সেখানে চেষ্টা করা উচিত করিডোরে। আমি চিন্তা করি ঠিক উল্টো বিষয়, যেখানে বাংলাদেশের এই মুহূর্তে চেষ্টা করা একটা বাফার জোন করে আমার দেশটাকে সুনিশ্চিত, আমার সিকিউরিটি সুনিশ্চিত রাখা, আমার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, সেখানে উল্টো আলোচনা হচ্ছে করিডোরের ব্যাপারে। সুতরাং আমি মনে করি এই অনেকে বলেছেন এটা ডাইভার্সন হতে পারে, হয়তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন, সেটা কি ডাইভার্সনের একটা হতে পারে, যেটা পোর্টের বিষয়টা চলে আসছে, ওই এনবিআর এর বাইফার্কেশনের ব্যাপারটা চলে আসছে, কোনোটাই কিন্তু এই সরকারের আওতায় পড়ে না। তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, প্রথম একটা গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাওয়া, এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই জায়গাটায় না গিয়ে আর সব কিছু করা হচ্ছে। আপনি দেখেছেন সব কিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাচ্ছি না, আর সব কিছু করা হচ্ছে যে দায়িত্বটা প্রথমে পালন করার কথা। সুতরাং আনসার এক জায়গায়, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাকে ফেরত যেতে হবে। গণতান্ত্রিক যার জন্য 14, 10, 15 বছর মানুষ এই যে বলেছে, প্রবাদ যেটা বললো, এত লোকের স্যাক্রিফাইস, আমরা কি এইসব তামাশা করার জন্য কি এই স্যাক্রিফাইস করেছি? এই তামাশা দেখার জন্য? আমরা গণতান্ত্রিক, যে গণতন্ত্রের জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্র কেন বাধাগ্রস্ত করা হচ্ছে? কারা বাধাগ্রস্ত করা হচ্ছে? কোন কৌশলে বাধাগ্রস্ত করা হচ্ছে? এটা কি সেটার একটা কৌশল? বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। সবাইকে ধন্যবাদ।